সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডে সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। অবিশ্বাস্য ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে 3-2 গোলের ব্যবধানে। ইব্রাহিম ও জিকোর গোলে 79 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মিশর। তবে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আসরে সর্বাধিক 8ম গোল লা পুলগার। এভাবেও ফিরে আসা যায় যেভাবে আসলো আর্জেন্টিনা, যা করিয়ে দেখিয়েছেন লিওনেল মেসি। টুর্নামেন্টে 5ম ম্যাচে 4র্থবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। মেসির চোখে পানি, ঠিকই দেখছেন, কাঁদছেন বিশ্বসেরা তারকা। বিশ্বকাপ জেতার পর নয়, বিশ্বকাপে টিকে থাকার পর আবেগের জোয়ারে ভেসেছেন এলএম10, কেঁদেছেন, জড়িয়ে ধরেছেন সতীর্থদের। অবিশ্বাস্য ফাড়া কেটে যাবার পর নতুন প্রাণ ফিরে পেয়েছে মেসি আর তার আর্জেন্টিনা। তাই তো মাঠ থেকে ড্রেসিং রুমে ফিরে হয়েছে উন্মাতাল আনন্দ। নিকোলাস ওতামেন্দির নেতৃত্বে মেসি, আলভারেজ, মার্তিনেজরা যোগ দিলেন সেই আনন্দে। অথচ কয়েক মিনিট আগে মাঠে দুঃস্বপ্নের সাক্ষী হতে হতে স্বপ্নময় সমাপ্তির পথে হেঁটেছে আলবিসেলেস্তে। পেনাল্টি মিস করেছেন, বারে লেগে ফিরেছে বল। দিনটা মেসির নয় ভেবে যারা দুর্ভাগ্যকে দোষ দিতে চেয়েছেন, তাদের জন্য মেসি দেখিয়েছেন পরিশ্রম দিয়ে ভাগ্য বদল করতে হয়। এই দল কখনো হাল ছাড়ে না। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাই। ভাগ্যক্রমে কুতির গোলটা দ্রুত পেয়ে গিয়েছিলাম, ফলে আমাদের হাতে সময় ছিল, আর সেই সময়েই আমরা 90 মিনিটের মধ্যেই ম্যাচটা ঘুরিয়ে দিতে পেরেছি। আজ এই দল যা করেছে তা সত্যি অবিশ্বাস্য। আমি খুবই খুশি। সমর্থকেরা যেন আমাদের খেলা আরও উপভোগ করতে পারে, সেটাই চাই। আশা করি আমরা এভাবেই এগিয়ে যেতে পারবো। গোল করেছেনও বিশ্বকাপের টানা 9 ম্যাচে। আরও একটা বিশ্ব রেকর্ড। এক আসরে নিজের সবচেয়ে বেশি 8 গোলের রেকর্ডটাও গড়ে ফেললেন। পেছনে ফেললেন এমবাপ্পে ও হল্যান্ডকে। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু এটাই বিশ্বকাপ। এখানে প্রতিটা ম্যাচই কঠিন, সব দল খুব কাছাকাছি মানের। আবার এক বিশ্বকাপে 2 পেনাল্টি মিসের রেকর্ডটাও লা পুলগার দখলে, যে রেকর্ড ভুলতে চাইবেন তিনি, কিন্তু মেসিকে ভোলা যাবে না। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। টানা 4 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত বন্দরনগরে চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলা। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের আর্মি পাড়া, শেরেবাংলা নগর, বরিশাল পাড়া, ইসলামপুর সহ প্লাবিত হয়েছে নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। রাঙামাটিতে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ছোট ছোট পাহাড় ধস। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। বৈরী আবহাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব প্রাথমিক বিদ্যালয়। বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতেও বিপর্যস্ত জনজীবন। কক্সবাজারেও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। লাইনে পানি ওঠায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা। রাস্তাঘাট ছাপিয়ে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়েছে দোকানপাট, বাসাবাড়ি। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন মানুষ। এভাবে কিভাবে থাকতে পারি? বর্ষা তো বেশি হইতে আছে, তাহার কোনো জায়গা নাই। ঘর বাড়ি পানিতে তলাই গেছে, কমবে যাবো জানি না। ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবনের যে নিম্নস্থানগুলো আছে সেখানে পানি ওঠার সম্ভাবনা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এলাকায় পানি উঠে গেছে, আমরা এখন আশ্রয়কেন্দ্রের জন্য অপেক্ষা করতেছি। বান্দরবানের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। যাচ্ছি তার কাছে। ইয়াসিন, ভারী বর্ষণে বান্দরবানের কি পরিস্থিতি জানাবেন আমাদের? আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের যে আর্মি পাড়া রয়েছে, সেই আর্মি পাড়া আমরা দেখেছি গতকালকে যে প্রবল বর্ষণের কারণে সাঙ্গুর যে স্রোত বৃদ্ধি পেয়েছে, এবং এটির কারণে কিন্তু বান্দরবানের যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, তার মধ্যে কিন্তু আর্মি পাড়া, ইসলামপুর, শেরেবাংলা নগর, বরিশাল পাড়া, সুইটগেট সহ বিভিন্ন এলাকায় কিন্তু আসলে পানিবন্দী হয়েছে হাজারো মানুষ। আমরা দেখেছি প্রত্যেকটি এলাকায় রাতের প্রায় 10টার পরবর্তী সময়ে পানি প্রবেশ করতে থাকে। এর পরবর্তীতে মানুষের যে আসবাবপত্র নিয়ে মানুষ আসলে অনেকটা বিপাকে পড়েছে। রাতে অনেকে আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, এবং সকাল থেকে দেখেছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিচ্ছে। তবে পাহাড়ের বিভিন্ন ঢালুর যে পানিগুলো রয়েছে, বিশেষ করে তানসি, রোমার যে
পাহাড়ি ঢল সেটি কিন্তু এখন বান্দরবান সদরের দিকে এসে পৌঁছানোর কারণে কিন্তু সদরের যে নিম্ন অঞ্চলগুলো সেগুলো প্লাবিত হয়েছে। গতকালও আমরা দেখেছি বান্দরবানের বিভিন্ন জায়গায় আসলে জলযুক্ত তৈরি হয়েছিল, তবে সেটা এখন অনেকটা আসলে কমতে শুরু করেছে, কিন্তু সদরের যে পানির স্রোত সময়ক্রমে বাড়ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে তারা আমাদেরকে জানিয়েছে, এবং পাহাড় ধসের সংখ্যার কথাও জানিয়েছে। অন্যদিকে যে নির্মাণ অঞ্চলগুলো রয়েছে আগামীকালও যেহেতু বৃষ্টির একটি আবহাওয়ার বার্তা রয়েছে, সেক্ষেত্রে তারা যেটি বলছে আগামীকালও বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই বন্যার পরিমাণ আরো বাড়তে পারে। নিম্ন অঞ্চল থেকে আরো উচ্চ পর্যায়ে যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে বান্দরবানে যে সমস্ত আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে বর্তমানে যে বনবাসী মানুষ রয়েছে তারা সেখানে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে খাবারের শুকনো খাবার এবং রান্না করা খাবার তারা বিতরণ করছে। পাশাপাশি পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারাকেও নিরাপদে সরিয়ে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে বিভিন্ন পরামর্শ মাইকিং করা হচ্ছে এবং তারাও বিভিন্ন জায়গাগুলোতে আশ্রয় নিতে বলে জেলা প্রশাসন জানিয়েছে। শ্রেয়া, ধন্যবাদ ইয়াসিন। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করার কথা জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে। মঙ্গলবার রাত 1টার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যখন এই সিদ্ধান্ত ঘোষণা করে তখন পরীক্ষা শুরুর বাকি মাত্র 9 ঘন্টা। এর আগে মঙ্গলবার রাত 11:15টায় চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার এবং রাত 12:15টায় কক্সবাজার জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এই পরীক্ষার সূচি পরে জানাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 2 বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সম্প্রতি দেশটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর খুলছে এটি। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের ডাটাবেজ, স্বচ্ছ লেনদেন প্রক্রিয়া ও নিয়ন্ত্রিত অভিবাসন ব্যয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে। অন্যদিকে সিন্ডিকেট মুক্ত উন্মুক্ত শ্রমবাজারের প্রত্যাশা রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীদের। সম্রাট হোসেনের রিপোর্ট। গত 2 দশক ধরে নানা অনিয়মে জর্জরিত মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন সাধারণ ঘটনা এই শ্রমবাজারে। ফলে নানা অনিয়মের অভিযোগে 2023 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। সর্বশেষ কলিং ভিসায় দেশটিতে যায় 4.5 লাখ বাংলাদেশি। 2 বছর বন্ধ এই শ্রমবাজার নিয়ে ফের আলোচনা শুরু হয় প্রধানমন্ত্রীর সফরে। দুদেশই সম্মত হয় স্বচ্ছতা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে। তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কেমন পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর রাখতে হবে সরকারকে। কোন প্রক্রিয়ায় কর্মী যাবে, সেই প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা, কত টাকা খরচে তারা যাচ্ছে, তারা কতদিন পর সেই টাকাটা তুলতে পারবে, গিয়ে তারা সবাই কাজ পাবে কিনা, এবং পাশাপাশি আপনার ওখানে যে বিপুল পরিমাণ কর্মী আমাদের রয়েছে অনিয়মিত, যারা নথিন, তাদেরকে আপনি কোন বৈধকরণ প্রক্রিয়া আনতে পারবেন কিনা। মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছে তারা দরকার হলে ওখানকার যে নিয়োগকর্তা আছে তাদের মাধ্যমে খোঁজ খবরটা নিবে। আমাদের দূতাবাসও সেটা ভেরিফাই করতে পারে যে নিয়োগকর্তারা যা বলছে তাদের ওখানে নেওয়ার জন্য কি কি খরচ লাগতে পারে। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালু করতে উদ্যোগ নিতে হবে দুদেশের সরকারকে। কর্মীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কম খরচে যেমন কর্মীরা যাওয়ার সুযোগ পায়, তেমনি এই সেক্টরে যারা ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কারণ এই ব্যবসায়ীদের কারণেই এখন 1.5 কোটি মানুষ কিন্তু বিদেশে বিভিন্ন দেশে কাজ করছে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ না করলে কিন্তু যদি কোন কতিপয় ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে তাহলে কিন্তু শ্রমবাজার কখনো সাস্টেইনেবল হবে না। নেপালের ব্যবসায়ীরা কত রিঙ্গিত করে, কত দিয়া একটা কাজ ওখান থেকে ওরা কিনে ওরা লোক পাঠাচ্ছে। যদি এই জিনিসটা আপনারা বাস্তবসম্মতভাবে জিনিসটা আপনারা তুলে ধরতে পারেন বা সরকার জিনিসটা অনুধাবন করে একটা বাস্তব ভিত্তিক অভিবাসন ব্যয় তৈরি করে, আমার মনে হয় এটা উভয়ের জন্য ভালো হবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, মালয়েশিয়ার শ্রমবাজারের নানান দিক পর্যালোচনা করছে সরকার। এই প্রক্রিয়াটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের যে এমইউ 2 দেশের সাথে সেখানে কিছু সংশোধনী আনা প্রয়োজন, যেটা 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি করবে, সেই বিষয়ে সম্মত হয়েছে। তো এই কাজগুলো, টেকনিক্যাল কাজগুলো সমাধানের পরে আশা করি মালয়েশিয়ার মার্কেটটা ওপেন হবে। শ্রমবাজার নিয়ে চলতি মাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ কারিগরি ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক ফেডারেল মন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আইন শৃঙ্খলা সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং এবং জাতিসংঘের শান্তি নির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডি কার্লোর সাথে আলাদা বৈঠক করেন তিনি। এ সময় আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন এবং অন্যান্য আইন শৃঙ্খলা সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পৃক্ততা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহবাহী কফিন এখন ইরাকের নাজাফে। বিদায় অনুষ্ঠান ঘিরে নাজাফ জুড়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। শোকযাত্রায় অংশ নিতে নাজাফে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্বের শিয়া মুসলিমদের কাছে নাজাফ একটি পবিত্র শহর হিসেবে পরিচিত, কারণ এখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর রয়েছে। এদিকে নাজাফের শোকযাত্রা শেষে খামেনির মরদেহ নেওয়া হবে কারবালায়। এরপর বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে হবে দাফন। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।